হাড়িপাতিল বিক্রেতা থেকে শত কোটির মালিক নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ। অসৎ উদ্দেশ্যে চার মোবাইল কোম্পানির ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফ। সাবেক কর কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে দুদকের মামলা। এবং চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ দুই শিশু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। একসময় ছিলেন হাড়ি পাতিল বিক্রেতা, এরপর ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে এখন শত কোটি টাকার মালিক। মাত্র কয়েক বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি। তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করে গড়েছেন এই সম্পদ। সহকর্মী বিল্লাল হুসাইনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নৌকা সোনারগাঁয়ে থাকছে, নৌকা থাকবে ইনশাআল্লাহ। 7 জানুয়ারি এই শম্ভুপুরা থেকে বিপুল ভোটে নৌকার জয় নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। 2011 সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন সোহাগ রনি। এখন তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে একসময় তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া পুরান বাজারে মাটির তৈরি হাড়িপাতিল বিক্রয় করতেন। তার আগে ছিলেন সাবেক এক ইউপি চেয়ারম্যানের গ্রাম্য লাঠিয়াল বাহিনীর সদস্য। সে চেয়ারম্যানের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ রনির এই এলাকাতেই বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে মোগরাপাড়া পুরান বাজারে একটি 3 তলা বাড়ি, পাশের এলাকা ফুলবাড়িয়াতে আরেকটি 4 তলা বাড়ি, কামারগাঁও এলাকাতে গড়েছেন 7 তলা একটি বহুতল ভবন ও দোতলা আরেকটি বাড়ি। সেই সঙ্গে সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কিনেছেন কয়েক কোটি টাকা মূল্যের জমি। কামারগাঁও এলাকাতেও আরও 4টি জমির মালিক তিনি। সোনারগাঁ পৌরসভার আদমপুর এলাকাতে জমির মালিকানা আছে তার নামে। নারায়ণগঞ্জ নগরীর জামতলা আবাসিক এলাকায় এনএস টাওয়ারে কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের মালিকও সোহাগ রনি। চলাচল করেন প্রায় কোটি টাকা মূল্যের 2টি গাড়িতে। বাড়ি গাড়ি ছাড়াও সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ, সুলতান কনস্ট্রাকশন লিমিটেড ও সাফওয়ান ট্রান্সপোর্ট এজেন্সির মালিকও তিনি। একই উপজেলায় আবু তাওমা ওভারসিজ লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিকানায় পাওয়া গেছে তার নাম। তিনি শুধু দেশেই নয়, সৌদি আরবের জেদ্দা শহরে নিয়েছেন আরেকটি কাপড়ের দোকান। স্থানীয়দের অভিযোগ মাত্র 15 বছরে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেডের ওয়েট্রেস সেক্টরের নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করেই গড়েছেন এসব সম্পদ। তার এসব সম্পদ দেখাশোনায় গড়েছেন বিশাল পেটুয়া বাহিনী। তাদের ভয়ে মুখ খুলতে রাজি হননি অনেকেই। আমার মতো 20-25 জায়গা সগ্রণী বেচে দিছে, সবাই ঘুরতেছে। হ্যাঁ, আমরা টাকাও পাই নাই। লোকজন ছিল আগে জায়গা সব দর করে নিয়ে 12 বরট করে কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে পাবলিকে না দিয়া একচেটিয়া সে সব টাকা আত্মসাৎ করছে। আমার ছেলে ব্যবসা করতো, বিএস পাস, পাশাপাশি একটু ব্যবসা করছে। ভাসি আমার যেমন বুকটা খালি করছে, হ্যারমার বুকটা খালি করে। সাবেক ছাত্রলীগ নেতা রনির এমন অপকর্মে বিব্রত জেলা আওয়ামী লীগও। নেতারা বলছেন তার বিরুদ্ধে নেওয়া হবে দলীয় ব্যবস্থা। শুধু সোনারগাঁয়ে না, এটা সারা দেশে আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণভাবেই আমি আশা করি আমাদের কমিটিটা হলে এটা যাতে না হয় এ বিষয়ে অবশ্যই আমরা যত্নবান হব। সম্পদের কথা স্বীকার করলেও বৈধ পথেই উপার্জনের দাবি সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির। সব মিলে ধরেন আপনার 8-10 কোটি টাকার মালিক হতে পারে। মানুষ অনেক কিছু বলে। সোহাগ রনি এখানে জমি জোর করে আমাদেরকে দখল করে আমাদের টাকা দেয় নাই বা আমাদের জোর করে জমি নিয়ে গেছে, এরকম ধরনের কোনো প্রমাণ কিন্তু নির্বাচনের আগে আমার বিরুদ্ধে কেউ মানববন্ধনও করে নাই আর আমার বিরুদ্ধে বলেও নাই। শীতের মধ্যে গোসল করে আমরা ফজর নামাজ পড়ছি, ওই ঘরের সন্তান আমরা। অতএব আমরা রাজনীতি করতে গেলে অনেক ধরনের মন্তব্য করবি। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যাওয়াদের বিরুদ্ধে দুদককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদিও দুদক বলছে অভিযোগ পেলে অনুসন্ধান করবে তারা। আমরা দাবি করব অনতিবিলম্বে দুদক নামে যে সংগঠন আছে তারা যেন তাদেরকে ধরে এই ধরনের টাকা অর্জন করছে তাদের বিরুদ্ধে যেন এই ধরনের অভিযান অনতিবিলম্বে শুরু হয়। দুদকের কাছে যে কেউ অভিযোগ করতে পারে। আমরা এগুলো হেডকোয়ার্টার
পাঠিয়ে দেয় হেডকোয়ার্টার থেকে অনুমোদন সাপেক্ষে আমরা ব্যবস্থা করি। দলীয় পরিচয় ব্যবহার করে অঢেল সম্পদের মালিক রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির বিরুদ্ধে উঠেছে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর আধিপত্য বিস্তারের অভিযোগ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, রনির বিরুদ্ধে এত বড় অভিযোগ, কি বলছে প্রশাসন? আপনাকে প্রথমেই জানাতে চাই, এই নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগের নেতা সোহাগ রনির এই আকম্বিক এত অর্থের মালিক বনে যাওয়া, রাজনীতি এবং প্রভাব বিস্তার করে সে এই কিন্তু জেলা আওয়ামী লীগ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে অনেকে জানতেন না। এই ঘটনার পর থেকে কিন্তু নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়েছেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আমরা ইতিমধ্যে একটি প্রতিক্রিয়া পেয়েছি। দুদকের যিনি নারায়ণগঞ্জের কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে এই হঠাৎ করেই এই গত 15 বছরে ছাত্রলীগের একজন নেতা এত টাকার বিপুল অঙ্কের মালিক কিভাবে হয়েছেন সেসব বিষয়ে তারা কিন্তু তদন্ত করবেন এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ইতিমধ্যেই জানানো হচ্ছে। এছাড়া স্থানীয় প্রশাসন অর্থাৎ রয়েছেন কিংবা সংস্থার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলোকে নজরে এনে কাজ করবেন, এমনটা কিন্তু নারায়ণগঞ্জের প্রশাসনের পক্ষ থেকে একাধিক কর্মকর্তা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। তবে যেটি আসলে না বললেই নয়, গত 15 বছরের মধ্যে অর্থাৎ 2011 সালের আগে এই সোহাগ রনি মোগরাপাড়া বাজারে তার বাবার যে একটি দোকান ছিল সেই দোকানের মধ্যে হাড়ি পাতিল বিক্রি করতেন। পরবর্তীতে সেই দোকানে মনোহরি দোকান দেওয়া হয়, চায়ের দোকান দেওয়া হয়। সেই এক পর্যায়ে সেখান থেকে তিনি কিন্তু স্থানীয় যে ছাত্রলীগের রাজনীতি সেই রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং স্থানীয় যারা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন তাদের ছত্রছায়া এবং আধিপত্য বিস্তার করেই তার এই আস্তে আস্তে যে এত বিপুল পরিমাণ অর্থের মালিক বনে যাওয়ার যে গল্প সেটি কিন্তু তৈরি হয়। তো আমরা গত কয়েকদিনে এই সোনারগাঁয়ের বিভিন্ন এলাকাগুলোতে গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে অঙ্কের সম্পত্তির মালিক তিনি হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে ভয়ে কথা বলতে চাননি। তো তাদের মধ্যে একটি ভয় আমরা দেখেছি, কারণ অনেকেই জানিয়েছেন সোহাগ রনির ওই এলাকাতে বড় একটি বাহিনী রয়েছে, সেই বাহিনীর ভয়ে কিন্তু অনেকেই মুখ খোলেন না। এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের জমি তিনি দখল করে রেখেছেন, যাদের জমি মালিককে না জানিয়ে তিনি বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে নিজেই টাকা আত্মসাৎ করেছেন, এমন অভিযোগগুলো কিন্তু রয়েছে। এছাড়া সোহাগ রনির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে, সে বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তো বলা যায় সব মিলিয়ে ছাত্রলীগ নেতার এমন আকম্বিক অর্থের মালিক হয়ে টাকার কুমির বনে যাওয়ার ঘটনা কিন্তু ইতিমধ্যেই প্রশাসন সহ সকল দপ্তরে নাড়াচাড়ার সাড়া পড়েছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সোহাগ রনির ঘটনা সবশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে 4 মোবাইল অপারেটর কোম্পানিকে অসৎ উদ্দেশ্য এবং ক্ষমতার অপব্যবহার করে 152 কোটি টাকা অপরিশোধিত সুদ মওকুফ করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে মামলা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2016 থেকে 2019 পর্যন্ত 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4 মোবাইল কোম্পানি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলকে 152 কোটি টাকার বেশি পরিমাণ অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। 16টি নথির মূল বিষয়গুলো ছিল স্থান ও স্থাপনার ভাড়ার উপর প্রযোজ্য ভ্যাট আদায় সংক্রান্ত। কিন্তু কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী আদেশে ভ্যাট আদায় না করার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হলেও আর্থিক ক্ষতি হয়েছে রাষ্ট্রের। দায়িত্বে থাকা অবস্থায় ওয়াহিদা রহমানের ক্ষমতার অপব্যবহার এবং অপকর্মের তদন্তে কমিটি গঠন করে কর কমিশন। তদন্তে দোষী সাব্যস্ত হয় তার নথিপত্র দুদকে পাঠালে মামলা করে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি। মামলার অভিযোগে বলা হয়, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ওয়াহিদা রহমান। আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে
এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকার ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। দুদক সচিব আরও জানান, কর মওকুফের বিনিময়ে মোবাইল অপারেটরগুলো থেকে আর্থিক কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তারও ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে সেই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সরকারি বিভিন্ন সংস্থা ওয়াহিদা রহমানের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানান দুদক সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাবেক কর কমিশনের অনিয়মের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মাজহার, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খোদ কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বড় অনিয়ম পেয়েছে দুদক। এ বিষয়ে আর কে কে সংশ্লিষ্ট থাকতে পারে, দুদক কি বলছে? জি, আপনাকে ধন্যবাদ। যে যেমনটা বলছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর একজন বড় কর্মকর্তা এবং তিনি সর্বশেষ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখানে ব্যাপারটি হচ্ছে তিনি কিন্তু অনেক বড় একটি পোস্ট সেটি হোল্ড করেছিলেন এবং যাওয়ার আগে তিনি হচ্ছে দায়িত্ব শেষ করার আগেই কিন্তু তার বিরুদ্ধে অর্থাৎ যে অভিযোগটি উঠেছে সেটা 2011 থেকে 2019 সালের মধ্যের ঘটনাটি এবং যে অভিযোগটি উঠেছে যে 152 কোটি 89 হাজার টাকা যে 4টি মোবাইল অপারেটর বাংলালিংক এবং এখানে একটি দেখেন বাংলালিংকে থেকে 91 কোটি টাকা, গ্রামীণ ফোনকে 52 কোটি টাকা এবং রবিকে 20 কোটি টাকা, এয়ারটেলকে 16 কোটি টাকা মওকুফ করেছেন। এবং তিনি যে এই কাজটি করেছেন তিনি কিন্তু এই কাজটি করার ক্ষেত্রে ডিপার্টমেন্টের যে একটা বিধিবদ্ধ নিয়ম থাকে সেই নিয়মের বাহিরে গিয়ে তিনি এই কাজটি করেছেন এবং তিনি তার একটা নির্বাহী আদেশ আছে সেই আদেশের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করেছেন এবং এতে করেও কিন্তু রাষ্ট্রের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে ভ্যাট বা কর থেকে বঞ্চিত হয়েছেন। দুদক যেটি বলছে যে তাদের কাছে সর্বশেষ এটি এসেছে, আসার আগে যেটি তারা করেছে বিভাগীয় একটি তদন্ত হয়েছিল। মূলত তদন্ত সাপেক্ষে তারা দীর্ঘ 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে তারা তদন্ত করে দেখেছে যে এটি একটু সত্য এবং তিনি এখান থেকে আর্থিকভাবে তিনি নিজেও লাভবান হয়েছেন এবং এই 4টি মোবাইল অপারেটরকে তিনি যে ভ্যাট এটা অনেক বড় একটি অ্যামাউন্ট 152 কোটি টাকা সেটা কিন্তু রাষ্ট্র ক্ষতি হয়েছে। এই জন্য দুদক বলছে যে সর্বশেষ তাদের কাছে যে নথিটি এসেছে নথিটি পর্যালোচনা করে তারা যেটি বুঝতে পেরেছে এটি একটি বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিতে রাষ্ট্র যেহেতু ক্ষতি হয়েছে আর দুদকের কাজ হচ্ছে যখন কোনো সরকারি কর্মকর্তা বা যেই হোক না কেন যখন তারা রাষ্ট্রের ভ্যাট বা এই ধরনের অর্থের ক্ষতি করে তখন তাদের একটি মামলা রুজু করে এবং শেষ পর্যন্ত দুদক কিন্তু এই কাজটাই করেছে এবং তারা আজকে একটি মামলা করেছে এবং তারা বলছেন যে এই মামলার পরবর্তী কার্যক্রম তাদের একজন তদন্ত কর্মকর্তা তারা নিয়োগ করবেন। তারপরে মূলত যারা এর সাথে সাথে অভিযুক্ত আছেন শুধু কমিশনার ওয়াহিদা রহমানই না, যারা এর সাথে আরও অনেক সরকারি কর্মকর্তা থাকতে পারে, যদিও অন্য কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধেও তারা ব্যবস্থা নেবেন, কিন্তু দুদকটা কিন্তু এমনটাই আমাদেরকে জানিয়েছেন। মাঝে আমরা সম্প্রতি যেমনটি দেখছি যে অনেক সরকারি কর্মকর্তারই ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের তথ্য গণমাধ্যমে আসছে এবং দুদকও কিন্তু অনেক তদন্তে নেমেছে। সেই জায়গা থেকে কি বলতে পারেন যে দুদক আগের যে সক্রিয় হয়ে উঠেছে? যে আপনাকে একটু কথা বলি, গত 2 দিন আগে অর্থাৎ দুদক দীর্ঘদিন পর 2020 এবং 2021 সালে যারা এই অনুসন্ধানীমূলক সাংবাদিকরা ভালো করেছে তাদের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এবং খুব 2জন কমিশনার তারা বলেছিলেন যে দুদকের একার পক্ষে কিন্তু দুর্নীতি দমন করা সম্ভব না, সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী এবং রাষ্ট্রের যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে কিন্তু তারা এগিয়ে আসতে বলেছেন। দুদক যেটা বলার চেষ্টা করছেন যে মানুষ দুদক সম্পর্কে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করে যে দুদক শুধু তাদেরকেই ধরে যারা হচ্ছে ছোট কর্মকর্তা বা কয়েক টাকার দুর্নীতি করে, অল্প টাকার দুর্নীতি করে তাদেরকে ধরছে, কিন্তু দুদক যেটি বলার চেষ্টা করছেন দুদক চেয়ারম্যান অর্থাৎ মইনুদ্দিন আবদুল্লাহ স্যার তিনি যেটি বলেছেন যে দুদক একটি স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব এটা শুধু সরকারি দায়িত্ব না, জনগণের একটা দায়িত্ব। কারণ এই দুর্নীতিবাজ কর্মকর্তারা শুধু দেশের শত্রু না, কারণ এরা যখন দুর্নীতি করে এই একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু বহির রাষ্ট্রেও যায়। এজন্য তারা বলছে যে তারা তাদের বিধিবদ্ধ যেটুকু ক্ষমতা দেওয়া আছে সেইটুকুর ব্যবহার করে অতীতের যে কোনো সময়ের চেয়ে যে এখন তারা বলছেন যে আপনারা গণমাধ্যম যেভাবে নিউজ করছেন শুধু আপনাদের মাধ্যমে এবং আমরা সবাই মিলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাই,
চাই, তবে সেটা রাতারাতি হবে না, একটু সময় নিতে হবে। কারণ একটা মামলার যখন কোনো বিষয়ে মামলা করা হয়, তদন্তর আগ পর্যন্ত তারা হচ্ছে আসলে সেটার কোনো ব্যক্তিকে যেমন আসামি বলতে পারেন না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেন না। আপনাকে একটি কথা বলি, এই মুহূর্তে কিন্তু সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ খুবই আলোচিত। তা আমরা তাকে এই বিষয়টা প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাছে মামলা হওয়ার পরে বা আপনারা তদন্ত সাপেক্ষে যখন তদন্ত শুরু হলো, কিভাবে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন বা দেশ ছেড়ে গেলেন। তিনি যেটি বলছেন, দেখেন কে দেশ থেকে যাবে আর কে যাবে না এটি কিন্তু আমরা আগেই তাকে নিষেধ করতে পারি না। প্রথমত আমাদের একটা শিওর হতে হবে, নিশ্চিত হতে হবে যে তিনি অপরাধ করেছেন। আর বিদেশ যাওয়া ঠেকানোর কাজ হচ্ছে মূলত আদালতের। প্রথমত আমরা আদালতে যেতে হবে, আদালতে আবেদন পড়ে এরপর আদালত সিদ্ধান্ত নেবে কে দেশে থাকবে আর থাকবে না। তবে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে এবং তাদের একটা বার্তা হচ্ছে দুর্নীতিবাদ যত বড় কর্মকর্তাই হোক তারা তাদের জায়গা থেকে এইসব দুর্নীতিকে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যেমনটি বলছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। চট্টগ্রামের চাকতাই খালে পড়ে 2 শিশু নিখোঁজ। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও ডুবুরি দল। বিকেল 4টার দিকে চাকতাইয়ের সুইস গেট এলাকায় নিখোঁজ হয় ওই 2 শিশু। এরপর ফায়ার সার্ভিসের লামার বাজার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার ইউনিটের ডুবুরি দল ওই 2 শিশুকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই 2 শিশু ককশিট নিয়ে খেলা করছিল পানিতে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধার করা যায়নি। শিশু নিখোঁজের খবর নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। চলে যাচ্ছে তার কাছে। নাজিম, কিভাবে নিখোঁজ হলো তারা, সবশেষ কি তথ্য পেলেন, বিস্তারিত জানান। জি, ফিশারি ঘাটের যে সুইচ গেট রয়েছে, যে সুইচ গেটে 2জন শিশু নিখোঁজ রয়েছে, সেটি মূলত আজ বিকালের দিকে তারা 3জনে মূলত খালে গোসল করতে নামার পরে একজন কোন রকম উঠতে পারলেও বাকি 2জন উঠতে পারেনি। আমরা যেটি জেনেছি যে 2জন উঠতে না পারে তারা 2জন নিখোঁজ রয়েছে। তারপর পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা এই খালের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আমরা যেটি জেনেছি যে 2জন শিশু নিখোঁজ রয়েছে, তাদের পরিবারেরও কোনো পরিচয় আমরা এখনো পাইনি, কারণ তাদের পরিবারের কোনো শনাক্ত করতে পারেনি এবং তাদের যে পরিচয় বা তাদের নাম ঠিকানা সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে খবর পাওয়ার পর তারা তাদের 2টি ইউনিট নিয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেছেন। পাশাপাশি এখানকার যারা স্থানীয় রয়েছেন তারাও এদের সাথে যোগ দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত যে 2জন নিখোঁজ তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে এই খালে যে সুইচ গেট জলাবদ্ধ নিরসন প্রকল্পের একটি কাজ চলছিল, সেই কারণে এখানে সুইচ গেট নির্মাণের কাজ চলছে। এখানে আশপাশে যারা স্থানীয় রয়েছেন, যারা নির্মাণের মানুষ বসবাস করেন, তাদের অধিকাংশ ছেলে কিন্তু মূলত এই খালে প্রতিনিয়ত গোসল করেন বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তারা বলছেন যে তারা এখানে গোসল করেন। আজ যে 2জন নেমেছিলেন তাদের আসলে তারা গোসল করতে নেমেছেন, কিন্তু তারা একজন উঠতে পারলেও বাকি 2জন উঠতে পারেনি। তাদের যে কি অবস্থা বা তারা জীবিত না মৃত এই বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তাদের পরিবারেরও কোনো খোঁজ পায়নি। কারণ এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন তাদের পরিবারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তাদের নাম ঠিকানা বা যারা নিখোঁজ রয়েছেন তাদের বয়স কত হবে বা তাদের নাম বা তারা কি করেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য আমরা পাইনি। তবে আমরা এখানে এসে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিসের একজন উপপরিচালক আব্দুল্লাহ, উনি আমাদেরকে যেটি বলেছেন, উনি খোঁজ করার পরপরেই মূলত সেই উদ্ধার অভিযান শুরু করেছেন। তাদেরকে এখনো পাইনি। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, চট্টগ্রামের অধিকাংশ খাল নালা এখনো পর্যন্ত আসলে উন্মুক্ত। কারণ এই উন্মুক্ততার কারণে আসলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এর আগেও একজন সবজি বিক্রেতা সালেহ আহমদ খালে পরে নিখোঁজ হয়েছিলেন, তার লাশ এখন অব্দি আসলে পাওয়া যায়নি। তার আগেও চট্টগ্রামের খাল নালায় পরে 3 থেকে 4 জন মারা গিয়েছিল। আবারও সেই ঘটনাটি ঘটেছে। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযান চালানোর পরে বা লাশ পাওয়া যাওয়ার পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি সহ আরও 18,566টি ঘরের দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হল। পুনর্বাসিতরা আত্মমর্যাদা বোধ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান।
আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে লালমনিরহাট, কক্সবাজার ও ভোলার গৃহ ও ভূমিহীন 18,566টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার জমির মালিকানা সহ ঘর। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবক হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ন প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি, যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। ঘূর্ণিঝড় রিমালে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর নির্মাণ এবং উপকরণ দিয়ে সহায়তার কথা জানান প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। এ সময় আরো 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।